নমস্কার, দেখছেন চারটে চারদিক। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। অভিবাসী উড়ান নিয়ে কলম্বিয়া আমেরিকা দ্বন্দ্বে স্থিতাবস্থা। কলম্বিয়ার উপর শুল্ক বৃদ্ধি ও অনুদান বন্ধের মার্কিন নির্দেশে স্থগিতাদেশ। আমেরিকার শর্ত মেনে অভিবাসী ফেরাতে সম্মতি কলম্বিয়ার, জানালেন হোয়াইট হাউসের প্রেস সচিব। কলম্বিয়ার ওপর শুল্ক বৃদ্ধি ও অনুদান বন্ধের যে নির্দেশিকা, মার্কিন নির্দেশে স্থগিতাদেশ। আমেরিকার শর্ত মেনে অভিবাসী ফেরাতে সম্মতি কলম্বিয়ার। এই নিয়ে আমরা কথা বলবো। কলকাতা টিভি পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। আশিস দা, এক্ষেত্রে যেটা জানতে চাইবো যে এক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ঠিক কি নির্দেশিকা জারি করা হয়েছে? যে নির্দেশে তো স্থগিতাদেশ দেওয়া হয়েছে যে শুল্ক বৃদ্ধি এবং এই বিষয়টির উপরে, অনুদান বন্ধের মার্কিন নির্দেশের উপরে, তারপরে তাদের কি বক্তব্য এই নিয়ে? দেখো ঋষিকেশ, তুমি ঠিকই বলেছো যে একটা সমঝোতায় পৌঁছেছে। ব্যাপারটাকে পশ্চিমী দুনিয়ার থেকে এমন করে বলা হচ্ছে যেন মার্কিন যুক্তরাষ্ট্র খুব বড় রক্তচক্ষু করেছে আর তাতে কলম্বিয়ার লোকেরা সব ভয় টয় পেয়ে সারেন্ডার করেছে। ব্যাপারটা একেবারেই তা নয়। মার্কিনী সংবাদ মাধ্যমগুলো এভাবে ব্যাপারটাকে দেখাতে চাইছে। ব্যাপারটা হচ্ছে এই যে ট্রাম্প যেটা বলেছেন, বেআইনি অভিবাসী তাদেরকে তাদের দেশে ফেরত পাঠানো হবে, কিন্তু তাদেরকে কিভাবে ফেরত পাঠানো হবে? তাদের কি ধরে ধরে গরু ছাগলের মতো একটা এরোপ্লেনের মধ্যে ঢুকিয়ে দিয়ে গিজ 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 করছে, সেখানে বসার অবস্থা নেই। একটা সামরিক পরিবহন প্লেনে করে, C-17 বলে সেই প্লেনটাকে, তাতে করে ঠেসে নিয়ে কলম্বিয়ায় গিয়ে উবড়ে দেওয়া হবে। সেই পদ্ধতি কি কলম্বিয়া মানবে? কলম্বিয়া বলেছে যে আমরা মানব না। তাদের সঙ্গে যদি মানবিক ব্যবহার না করা হয়, যদি আমাদের সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতে কাদেরকে পাঠানো হচ্ছে, কি তাদের নাম পরিচয়, সেটা যদি জানানো না হয়, আমরা মানব না। মার্কিন যুক্তরাষ্ট্র তথা ট্রাম্প তখন বলেছে, তাহলে তোমাদের যে পণ্য মার্কিন দেশে ঢোকে তাতে যা শুল্ক ছিল সেই শুল্ক 25% বাড়িয়ে দেব, আর তোমাদের লোকেদের, সরকারের সঙ্গে যুক্ত লোকেদের মার্কিন যুক্তরাষ্ট্রে ঢোকার ভিসা বাতিল করে দেব। পাল্টা কলম্বিয়া বলে, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যেসব পণ্য কলম্বিয়ায় যায় তার উপরে যা শুল্ক ছিল সেই শুল্ক 50% বাড়িয়ে দেব। এবং একই ধরনের ট্রাম্প যা যা ব্যবস্থা নিয়েছিল, প্রায় একই ধরনের পাল্টা ব্যবস্থার কথা গুস্তাভ পেট্রো, কলম্বিয়ার বামপন্থী প্রেসিডেন্ট, তিনি ঘোষণা করে দেন। অবস্থাটা এমন জায়গায় যায়, রক্তচক্ষু, শুল্কযুদ্ধ, এবং শুল্কযুদ্ধর পরে আরও বড় কিছু ঘটনা ঘটবে। এই রকম জায়গায় যাওয়ার সময়েই সম্ভবত সম্বিত ফেরে মার্কিন যুক্তরাষ্ট্র কলম্বিয়াকে তথ্য দিতে রাজি হয় কাদের পাঠানো হচ্ছে। এই প্রসঙ্গে ঋষিকেশ আরও বড় অভিযোগ উঠছে যে কুখ্যাত দাগি ক্রিমিনালদের ওই প্লেনে কলম্বিয়ার অধিবাসী বলে, কি মেক্সিকোর অধিবাসী বলে, ওই প্লেনে ঢুকিয়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে। অভিযোগ উঠছে যে দারুণ সংক্রামক রোগে আক্রান্ত তাদেরকে হাসপাতাল থেকে বা অসুস্থ অবস্থায় বাড়ির থেকে বের করে ওই প্লেনে ঢুকিয়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে। এ সমস্ত কলম্বিয়া মানবে না বলে জানায়। শেষ পর্যন্ত একটা সমঝোতা হয়েছে। এই সমঝোতায় প্রথম প্লেনটি যেটি কলম্বিয়ায় যাওয়ার কথা, সেটি কলম্বিয়ায় যেতে পারবে বলে কলম্বিয়া জানিয়েছে। এবং পরস্পরের পাল্টাপাল্টি যে সমস্ত শুল্ক যুদ্ধ শুরু হয়েছিল, তাতে দুটি সরকারই আপাতত থেমে থাকার, কিছুক্ষণ থেমে থাকার, সাময়িক বিরতির একটা সিদ্ধান্তে পৌঁছেছে। এইভাবে একটা বড় সংকট আপাতত কাটানো গেল আমেরিকা মহাদেশ, আমেরিকার, ল্যাটিন আমেরিকা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে। হ্যাঁ, একদমই। আশিসদা থাকুন আমাদের সঙ্গে। ট্রাম্পের এই যে অভিবাসী সিদ্ধান্ত, আর সেই সিদ্ধান্তে লাতিন আমেরিকা জুড়েই কিন্তু অসন্তোষ দেখা দিয়েছে। ট্রাম্পের যে অভিবাসী সিদ্ধান্ত, তাতে লাতিন আমেরিকা জুড়ে অসন্তোষ। অভিবাসী উড়ান নামার অনুমতি দিল না মেক্সিকো। মার্কিন সেনা বিমানে অভিবাসী ফেরত পাঠানোর সিদ্ধান্ত, সেনা বিমান নামায় অনুমতি দিল না মেক্সিকো সরকার। অর্থাৎ যে কথা আশিসদা আপনি কিছুক্ষণ আগেও বলছিলেন যে কলম্বিয়ার সঙ্গে একটা সমঝোতা হয়েছে, অপরদিকে মেক্সিকোতে দেখা যাচ্ছে যে অভিবাসী উড়ানই নামতে তারা অনুমতি দেয়নি। ঠিক কি হলো? তাদের আপত্তি কোন জায়গাতে?
দেখো ঋষিকেশ, তুমি ঠিকই বলেছো যে মেক্সিকো নামতেই দেয়নি, অর্থাৎ কলম্বিয়া এবং মেক্সিকো একই রকম সিদ্ধান্ত নিয়েছিল। আমাদের এই প্রসঙ্গে মনে রাখা দরকার যে কলম্বিয়া, বিশেষ করে কলম্বিয়া দেশটা এবং মেক্সিকো, লাতিন আমেরিকা সম্পর্কে যারা জানেন তারা বুঝবেন যে এই অঞ্চল একটা ড্রাগ মাফিয়াদের অঞ্চলও বটে। এখানে লক্ষ লক্ষ কোটি ডলারের ড্রাগের ব্যবসা এবং তার পেছনে মার্কিন ধনকুবেরদের হাত রয়েছে। সুতরাং এই সব দেশগুলোতে যদি বামপন্থী ধরনের সরকার আসে, বিশেষ করে লাতিন আমেরিকাতে যদি বামপন্থী ধরনের সরকার আসে, সেটা একেবারে চক্ষুশূল হয়ে দাঁড়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে, বিশেষ করে এই ট্রাম্পের মতো লোকের কাছে যারা বেঁচে রয়েছে, যাদের পুরো সমর্থনটাই ইলন মাস্কের মতো ধনকুবেরদের দ্বারা আসছে এবং তারাই টাকা পয়সা খরচা করে জিতিয়েছে এই ট্রাম্পকে। মেক্সিকোতেও একইভাবে সামরিক বিমানে ঠাসাঠাসি করে কিছু লোককে ঢুকিয়ে বলা হয় এরা হচ্ছে মেক্সিকোর থেকে অবৈধভাবে আসা লোক, সুতরাং এদেরকে মেক্সিকোতে নিতে হবে। কারা তারা, কী তাদের পরিচয়, তারা কি দাগি ক্রিমিনাল, তারা কি সংক্রামক রোগে আক্রান্ত, বা তাদের কি অন্য কোনো ব্যাপার আছে, কিছুই তথ্য মেক্সিকোকে জানানো হয় না। কেবল বলা হয় আমাদের একটি সামরিক পরিবহন বিমান তোমাদের ওখানে গিয়ে মাল খালাস করে আসবে, এই ধরনের একটা ভাবভঙ্গি। মেক্সিকো সোজা বলে দিয়েছে আমরা আমাদের দেশে ওই বিমান নামতে দেব না। অর্থাৎ কলম্বিয়ার সাথে সমঝোতা করতে বাধ্য হয়েছে ট্রাম্প প্রশাসন, মেক্সিকো বলে দিয়েছে নামতে দেব না। কি করবে ট্রাম্প? শুল্ক বাড়াবে, মেক্সিকো শুল্ক বাড়াবে, পাশাপাশি দুটো দেশ, লম্বা সীমানা, দুটি দেশের পণ্যই দুটি দেশে ঢোকে। সুতরাং যদি শুল্ক যুদ্ধ শুরু হয় মেক্সিকোর ক্ষতি হবে, ট্রাম্পের দেশেরও কি ক্ষতি হবে না? বিরাট ক্ষতি হবে। এবং সেই জন্যেই দেখা যাচ্ছে যে বিশ্বের 2 নম্বর শক্তিশালী অর্থনৈতিক শক্তি চীন, তারা হঠাৎ বাড়তি উৎসাহ নিতে শুরু করেছে লাতিন আমেরিকার রাজনীতিতে। তারা বুঝতে পারছে যে এমন একটা সময় আসতে পারে যখন মার্কিন ভূমিকা লাতিন আমেরিকায় শূন্যের দিকে চলে যেতে পারে। সেই যে পণ্য যাওয়াটা বন্ধ হয়ে যাবে, মার্কিন পণ্য, সেটা কে সাপ্লাই করবে? তাহলে চীন সাপ্লাই করবে। চীন যদি সাপ্লাই করে চীনের জিডিপির বিরাট বৃদ্ধি হবে আর মার্কিন জিডিপি পতন ঘটবে। সেই জিনিসটাও কি মার্কিন ধনকুবেররা মেনে নেবেন? সুতরাং লাতিন আমেরিকার পরিস্থিতির মধ্যে বিরাট জটিলতা তৈরি হয়েছে ট্রাম্পের হঠকারী সিদ্ধান্তের ফলে। ঋষি, একদমই। আশিসদা থাকুন আমাদের সঙ্গে। এরই পাশাপাশি আরও এর সঙ্গে রিলেটেড আরেকটি খবরের দিকেও নজর রাখতেই হচ্ছে আমাদেরকে। জর্ডান ও ইজিপ্টকে গাজায় প্যালেস্টাইনিদের আশ্রয় দিতে হবে। গাজা নিয়ে মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের সেনাবাহিনী হাজার হাজার মানুষকে মেরেছে, এখনও বহু মানুষ চরম দুর্দশার মধ্যে রয়েছে। জর্ডান ও ইজিপ্টকে প্যালেস্টাইনিদের আশ্রয় দিতে হবে, এমনই বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আশিসদা, এই জায়গাতে ডোনাল্ড ট্রাম্পের যে বক্তব্য যে ইসরায়েলের সেনাবাহিনী হাজার হাজার মানুষকে মেরেছে, মূলত জর্ডান এবং ইজিপ্টকে এই মানুষগুলোকে আশ্রয় দিতে হবে, এটা ডোনাল্ড ট্রাম্প ঠিক করে দেওয়ার কে? এটা তো প্রথম প্রশ্ন। এবং ঠিক কী বা তার বক্তব্য, তিনি কি নির্দেশের সুরে কার্যত কথা বললেন? আমার মনে হয় যে ট্রাম্পের ঝোলা থেকে বেড়াল বেরিয়ে পড়েছে। ট্রাম্প প্রচারের সময় বলেছিলেন তিনি যুদ্ধ বাঁধাননি, বাইডেন যুদ্ধ বাঁধিয়েছে, তিনি যুদ্ধ থামাবেন। ট্রাম্প শপথ নেওয়ার কয়েকদিন আগের থেকে একটা ডেভেলপমেন্ট হতে শুরু করে পশ্চিম এশিয়াতে ইসরায়েল এবং হামাসের মধ্যে এবং হামাসের সমর্থক আরও অনেকগুলো গোষ্ঠীর মধ্যে, যে একটা যুদ্ধ বিনিময় এবং তার মধ্যে দিয়ে যুদ্ধটাকে তীব্রতা কমানো, এরকম একটা হতে থাকে। এবং তখন আমরা সকলেই স্বাগত জানিয়েছিলাম, আমরাও কলকাতা টিভিতে এই খবর করেছিলাম এবং স্বাগত জানিয়েছিলাম যে এতদিন চলতে থাকা একটা যুদ্ধ, বিধ্বংসী যুদ্ধ, সেটা যদি আস্তে আস্তে থামার দিকে যায় তাহলে ভালো। কিন্তু এখন ট্রাম্পের ঝোলা থেকে বেড়াল বেরিয়ে পড়েছে। কি ব্যাপার না, গাজা ভূখণ্ড বিধ্বস্ত হয়ে গেছে, সেখানে বাড়ি ঘর, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান সমস্ত কিছু ধ্বংস হয়ে গেছে। সেইখানকার অধিবাসীরা বহু সংখ্যায় তারা পালিয়ে গিয়েছেন, কেউ সিরিয়ায় গেছেন, কেউ ইজিপ্টে গেছেন, কেউ অন্য জায়গায় গেছেন। যুদ্ধ বিরতি যদি হয় তাহলে তারা তাদের দেশে ফিরবেন, এটাই স্বাভাবিক। এবং তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। যারা সেই ধ্বংসলীলা চালিয়েছে তাদেরকেও পুনর্বাসনের খরচের দায় নিতে হবে। এইখানে এই ট্রাম্প একটা নতুন প্রস্তাব এনে হাজির করলেন। কি প্রস্তাব না, গাজা ভূখণ্ডে যারা থাকে লক্ষ লক্ষ, তারা সবাই মিশরে চলে যাক, তারা সবাই জর্ডানে চলে যাক। তাহলে কি হবে,
ইসরায়েলের সঙ্গে লম্বা সীমান্ত, ভূমধ্য সাগরের মধ্যে একটা ফালি হচ্ছে গাজা, 41 কিলোমিটার লম্বা, 20-25 কিলোমিটার চওড়া একটা ফালি গাজা হচ্ছে প্যালেস্টাইনি ভূমি, প্যালেস্টাইন রাষ্ট্রের অন্যতম এলাকা। আরেকটি এলাকা হচ্ছে ইসরায়েলের ওপারে গোলান হাইটস। এই যে গাজা, সেখান থেকে যদি গাজার প্যালেস্টাইন অধিবাসীরা চলে যায় তাহলে কি হবে ঋষি? খুব পরিষ্কার, জায়গাটা ইসরায়েল ঢুকে যাবে। সুতরাং পরোক্ষে ট্রাম্প এমন একটা প্রস্তাব নিয়ে এলেন যাতে ইসরায়েলের যুদ্ধ না করেই জয় হয়ে যায়। অর্থাৎ উদার মানবিক ট্রাম্পের প্রস্তাবে প্যালেস্টিনীয়রা শান্তিপূর্ণভাবে ইজিপ্টে চলে যাক, শান্তিপূর্ণভাবে জর্ডানে গিয়ে মরুভূমির মধ্যে বাড়িঘর বানিয়ে না খেতে পেয়ে মরে যাক, আর গাজা পরিষ্কার হয়ে যাক, সেখানে কোনো প্যালেস্টাইনি না থাক এবং বিনা যুদ্ধে ইসরায়েলের দখলে সেই জায়গাটা চলে যাক। এইরকমই প্রস্তাব ট্রাম্প দিচ্ছেন। ইতিমধ্যেই তার বিরোধিতা করেছে হামাস শিবির, হামাসের সঙ্গী আরও কতগুলো প্যালেস্টাইনি সংগঠন। কিন্তু শেষ পর্যন্ত এই তীব্র হামলার মুখে প্যালেস্টাইন আর কতদিন প্রতিরোধ করতে পারবে, নাকি অন্যায় অবিচার সেটাই শেষ কথা বলবে পশ্চিম এশিয়ায়, সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। ঋষি, একদমই, অনেক ধন্যবাদ আশিস দা। কথা বলছিলাম কলকাতা টিভি পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে। আমরা ডোনাল্ড ট্রাম্পের এই যে বিভিন্ন সিদ্ধান্ত, আর এই সিদ্ধান্তগুলো কোথাও কোথাও দেখা যাচ্ছে বুমেরাং হয়ে ফিরছে ট্রাম্পের দিকে। তবে এই ইসরায়েল গাজা এই নিয়ে তার যে প্রস্তাব, সেই প্রস্তাবকে নিঃসন্দেহে বিশ্বের কূটনৈতিক মহলও খুব একটা ভালো চোখে দেখছে না বলে মনে করা হচ্ছে যে ট্রাম্পের ঝোলা থেকে বিড়ালটা বেরিয়েই পড়েছে। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরবো, সঙ্গে থাকবেন। ফিরলাম বিরতির পর। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, সুপ্রিম কোর্টে এসএসসি মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে 10ই ফেব্রুয়ারি। সুপ্রিম কোর্টে এসএসসি মামলার পরবর্তী শুনানির 10ই ফেব্রুয়ারি। জানা যাচ্ছে যে 26,000 চাকরি বাতিল হয়েছিল, অন্তত 4বার সুযোগ দিলেও যোগ্য অযোগ্যের তালিকা দিতে ব্যর্থ হয়েছে এসএসসি। এমন পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টকে জানিয়েছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। অন্তত 4বার সুযোগ দিলেও যোগ্য অযোগ্যর তালিকা দিতে ব্যর্থ এসএসসি। অর্থাৎ এই যে 26,000 চাকরি প্রার্থী, তাদের মধ্যে কারা যোগ্য কারা অযোগ্য এর তালিকা চাওয়া হয়েছিল, কিন্তু চারবার সেই তালিকা দিতে ব্যর্থ হয়েছে এসএসসি বলে জানিয়েছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। ঠিক কি হলো গোটা বিষয়টি নিয়ে কথা বলবো। পল্লব চট্টোপাধ্যায় রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। পল্লবদা, ঠিক কি হলো গোটা বিষয়টি নিয়ে? আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য যেমনটা বলছেন যে এই যোগ্য অযোগ্যদের তালিকা দিতে ব্যর্থ হয়েছে এসএসসি, তিনি কথা বলেছেন। এর পাশাপাশি আর ঠিক কি হলো? একদমই ঠিক তাই। উনি আজকে জানান যে কলকাতা হাইকোর্ট এসএসসি কে অন্তত 4বার সুযোগ দেয় যে যোগ্য এবং অযোগ্যদের কিভাবে যাচাইটা করা সম্ভব, কিন্তু এসএসসি 4বারই সেটা দিতে ব্যর্থ। এই দাবি করার পাশাপাশি তিনি আরেকটি গুরুত্বপূর্ণ অভিযোগ এনেছেন। সেটা হচ্ছে যে এসএসসি, মধ্যশিক্ষা তোমার পর্ষদ এবং রাজ্য সরকার, এই 3টি প্রতিষ্ঠান বস্তুত এই শিক্ষক অশিক্ষক নিয়োগে দুর্নীতিতে একে অপরের হাত ধরে ছিল এবং সেই কারণে এই কেলেঙ্কারিকে তিনি প্রাতিষ্ঠানিক কাজ বলে কিন্তু অভিযোগ আনেন। এদিনের শুনানিতে দীর্ঘ সময় কিন্তু বিকাশবাবু এবং তার জুনিয়ররাই কিন্তু সওয়ালটা চালিয়েছেন। এই অবস্থায় সুপ্রিম কোর্টকে এদিন জানানো হয় যে আগামী সোমবার কলকাতা হাইকোর্ট এবং হাইকোর্টের আইনজীবীরা যেহেতু সরস্বতী পুজো নিয়ে ব্যস্ত থাকবেন, অতএব সোমবারের বদলে যদি মঙ্গলবার শুনানিটা হয়। কিন্তু চিফ জাস্টিস জানিয়েছেন যে না, 10 তারিখে কিন্তু শুনানি, এবং জানিয়ে দিয়েছেন যে 10 তারিখের শুনানিতেই কিন্তু সবাইকে নিজের
বক্তব্য পেশ করার শেষটা করতে হবে, এটা জানিয়ে দিয়ে এদিনের মতো শুনানিটা শেষ হয়েছে। হ্যাঁ, ধন্যবাদ পল্লব দা। কথা বলছিলাম প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়ের সঙ্গে। সঞ্জয়ের ফাঁসি চেয়ে রাজ্যের আবেদন সংক্রান্ত শুনানি শেষ, রায়দান স্থগিত রাখল কলকাতা হাইকোর্ট। আবেদনের কপি পাননি অভিযোগ নির্যাতিতার বাবার আইনজীবীর এই দাবি। রাজ্যের আবেদন করার অধিকার নেই দাবি সিবিআইয়ের আইনজীবী। সঞ্জয়ের ফাঁসি চায় না নির্যাতিতার পরিবার। আমরা জানি যে শিয়ালদা কোর্ট সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল। রাজ্য সরকার তার ফাঁসি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। নির্যাতিতার পরিবার তারা জানিয়েছে যে সঞ্জয় রায়ের ফাঁসি তারা চায় না, এমনটাই তারা হাইকোর্টে জানিয়েছেন বলে জানা যাচ্ছে। এ নিয়ে নির্যাতিতার পরিবারের আইনজীবী এবং নির্যাতিতার বাবার ঠিক কি বক্তব্য শোনাবো। আমি ওনাদের সাথে অনেকবার কথা বলেছি, যিনি বাবা মা আছেন ভিকটিমের, ওনাদের বক্তব্য যে ওনার মেয়ের প্রাণ গেছে মানেই যে বাকি যারা দোষী তাদেরকে প্রাণহানির শাস্তি দিতে হবে সেটা ওনারা চান না। ওনারা চান সর্বোচ্চ শাস্তি যেটা কোর্ট মনে করেছে দিয়েছে সেই শাস্তি যাতে কায়েম থাকে, এবং বাকি যারা আছে অ্যাকিউজ যাদের চার্জশিট এখনো জমা পড়েনি সেটা যেন খুব তাড়াতাড়ি পড়ে এবং ট্রায়াল শুরু হয়। যারা যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের সবাই তদন্তের আওতায় নিয়েছে এবং বিচার বিভাগে বিচারের মধ্যে এনে কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া সবার উপরে আস্থা আছে। যেখানে আমরা মেয়ের বিচার পাবো সেখানে আমাদের আস্থা আরো বেশি বাড়বে। তাই সিবিআই তো কাজই করছে না, সে তার প্রমাণ শিয়ালদা আদালত রেখেছেন, তার রায়ের কপিতে উল্লেখ করেছেন। এর বিষয়ে আর কিছু বলতে পারবো না। কার কাছে যাবো? রাজ্য সরকার, রাজ্য পুলিশ আমাদের ডুবিয়েছে, এখন সিবিআইও ডুবাচ্ছে। জয়নগরের নাবালিকা ধর্ষণ খুনে মৃত্যুদণ্ডের নির্দেশকে চ্যালেঞ্জ হাইকোর্টে, আর্থিক জরিমানায় স্থগিতাদেশ। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের সব তথ্য প্রমাণ নথি মেডিকেল রিপোর্ট কেস ডায়েরি তলব। 5ই ডিসেম্বর 64 দিনের মাথায় জয়নগর মামলায় রায় দেয় নিম্ন আদালত। আর সেই ঘটনাতেই কিন্তু এই জয়নগরের যে রায় হয়েছিল, যে মৃত্যুদণ্ডের নির্দেশ ছিল, তাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে এবং সমস্ত তথ্য প্রমাণ নথি মেডিকেল রিপোর্ট কেস ডায়েরি তলব করা হয়েছে হাইকোর্টের পক্ষ থেকে। 5ই ডিসেম্বর 64 দিনের মাথায় জয়নগর মামলার রায় দেয় নিম্ন আদালত। মৃত্যুদণ্ডের নির্দেশকে চ্যালেঞ্জ হাইকোর্টে। জয়নগরের নাবালিকা ধর্ষণ খুনে মৃত্যুদণ্ডের নির্দেশকে চ্যালেঞ্জ হাইকোর্টে। আর্থিক জরিমানায় স্থগিতাদেশ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের। পাশাপাশি এই মামলার সমস্ত তথ্য প্রমাণ নথি মেডিকেল রিপোর্ট কেস ডায়েরিও তলব করা হয়েছে হাইকোর্টের পক্ষ থেকে। প্রসূতি মৃত্যুতে মেদিনীপুর হাসপাতালের ডাক্তারের বিরুদ্ধে এফআইআর এর বিরুদ্ধে মামলা। চিকিৎসকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এফআইআর কপি আপলোড করা হয়নি অভিযোগ আইনজীবীর। সোমবারই এফআইআর কপি দেওয়ার নির্দেশ আদালতের। প্রসূতি মৃত্যুতে মেদিনীপুর হাসপাতালে ডাক্তারের বিরুদ্ধে এফআইআর এর বিরুদ্ধে মামলা চিকিৎসকের। এফআইআর এর কপি আপলোড করা হয়নি অভিযোগ আইনজীবীর। সোমবারই এফআইআর এর কপি দেওয়ার নির্দেশ আদালতের। একটা বিরতি নিয়ে ফিরবো, সঙ্গে থাকবেন। ছাত্রীর উপর দুষ্কৃতী তাণ্ডব, আরামবাগের ঘটনা। আরামবাগের টিউশন পড়ে ফেরার পথে সাইকেল থেকে নামিয়ে জঙ্গলে টেনে নিয়ে যাওয়া হয়। আর ঠিক কি ঘটেছে গোটা বিষয়টি বিস্তারিতভাবে জানবো আমাদের প্রতিনিধি দীপাঞ্জন রায়ের কাছ থেকে। দীপাঞ্জন, ঠিক কি ঘটেছে? বলে রাখি, আরামবাগের জঙ্গল এলাকার এই ঘটনা
কারণ এই ছাত্রীটির উপরে গত 3 মাস ধরে এইরকম ঘটনা ঘটিয়ে আসছে ওই দুষ্কৃতীরা, যেটা বাড়ির লোক বারবার অভিযোগ করছে যে 3 মাসে প্রায় 8 থেকে 9 বার এই ঘটনা ঘটেছে। কিন্তু তারা প্রথমে ভয়ে মুখ খুলছিল না, কিন্তু যেটা আমাদের ক্যামেরার সামনে প্রথমে জানিয়েছে যে বেশ কয়েকবার কিছু দুষ্কৃতী, 4 জন দুষ্কৃতী দুটি বাইকে চেপে আসে, যাদের মুখগুলো বাঁধা ছিল। তারা বেশ কয়েকবারই ওই মেয়ের পথ, ওই ছাত্রীটির পথ আটকায় যখন টিউশন থেকে ফেরে বা স্কুল থেকে ফিরে। এই সময়গুলিতেই তারা বারবার পথ আটকাচ্ছিল এবং তার কাছ থেকে ফোন নম্বর চাইছিল, কিন্তু ওই ছাত্রী বলে যে আমার কোনো ফোন নেই। তো বেশ কয়েকবার এরকম ঘটনা ঘটেছে, তারপর থেকে আতঙ্কে ছিল ওই ছাত্রীটির পরিবারের লোকজন। কিন্তু আবারও এই 2 সপ্তাহের মধ্যে 3 বার ঘটনা ঘটেছে। তো এখন যেটা ঘটেছিল আজকে, যখন ছাত্রীটি সকালে টিউশন বেরিয়েছিল, ঠিক তখনই বাড়ি থেকে কিছুটা দূরেই ওই ছাত্রীটির পথ আটকায় এবং তাকে জঙ্গলের দিকে তুলে নিয়ে যায় এবং লিকুইড জাতীয় কিছু তার মুখে জোর করে ঢেলে দেয় এবং তারপরেই তাকে ছুঁড়ে ফেলে দেয় জঙ্গলের মধ্যে দিয়ে। ওই আজকে 3 দুষ্কৃতী ছিল, তারা প্রত্যেকে বাইক নিয়ে চম্পট দেয়। কিন্তু ছাত্রীটির মায়ের অভিযোগ যে ওই ছাত্রীটি কাউকে চিনতে পারেনি, কিন্তু একটি বাইকের নাম্বার দেখেছিল। এই ধরেই আগাতে চাইছে তার বাড়ির লোকজন, তার আরামবাগ থানায় অভিযোগ দায়ের করতে চাইছে এবং তারা বারবার বলে যে এই রকম ঘটনা চলতেই থাকছে। তো তারা রীতিমতো আতঙ্কে আছে। তারা এই জেরেই আজকে আরামবাগ থানায় অভিযোগ করতে যান এবং তারা বলেন যে এর একটা নিষ্পত্তি না হলে বাড়ি থেকে তাদের যে আরো মেয়েরা রয়েছে বাড়ি থেকে বেরোতে ভয় পাচ্ছে, টিউশন যেতে এবং স্কুল যেতে। তো তারা বারবার প্রশাসনের দিকে দৃষ্টি আকর্ষণ করতে দীপাঞ্জন, চাইছে এই যে বলা হচ্ছে কোনো তরল খাইয়ে দেওয়া হচ্ছে ছাত্রীকে, যে গলা জ্বালা করছে, এই অবস্থা, সে হাসপাতাল ভর্তি, ঠিক কি খাওয়ানো হচ্ছে চিকিৎসকরা কিছু জানাতে পারছে? এখন পর্যন্ত চিকিৎসকদের তরফ থেকে কোনো সদুত্তর আমরা পাইনি। আমরা বারবার জানতে চেয়েছিলাম যে কি খাওয়ানো হয়েছে, তখন চিকিৎসক মহল থেকে যেটা আমরা খবর পেয়েছি যে তাকে ওয়াশ করানো হবে, ওয়াশ করানোর পরে তার যে নমুনা পাওয়া যাবে সেটা পরীক্ষা না করলে কোনোভাবেই এখন পুলিশ কি বলছে নিয়ে? এই নিয়ে পুলিশই সেই জায়গায় টহলদারি চালাচ্ছে, এরকমই বলা হয়েছে। পুলিশ বারবার বলছে যে আমরা তৎপর হচ্ছি যাতে এই ঘটনা না ঘটে। তো পুলিশের তরফ থেকে এই বলা হয়েছে, কিন্তু এলাকার লোক বারবার বলছে যেখানে মহিলা টিম রাজ্য পুলিশের বিভিন্ন জায়গায় টহল দিচ্ছে, তাহলে এই জায়গাগুলো আসছে না কেন? এগুলো কি প্রত্যন্ত গ্রাম বলেই কি পুলিশ এই জায়গায় আসছে না? ধন্যবাদ দীপাঞ্জন। কথা বলছিলাম প্রতিনিধি দীপাঞ্জন রায়ের সঙ্গে। মহাকুম্ভে মৌনী অমাবস্যায় শাহী স্নান। 29শে জানুয়ারি মহাকুম্ভে শাহী স্নান, কুম্ভে স্নান সারলেন। তার আগে শাহী স্নান দেখতে পেলেন গোটা দেশের মানুষ। তবে এই শাহী স্নানে অমিত শাহ ছিলেন। অমিত শাহ তিনি স্নান সারলেন মহাকুম্ভে, যে ছবি আমরা দেখাচ্ছি আপনাদেরকে। 29শে জানুয়ারি অবশ্য মহাকুম্ভে শাহী স্নান। তবে আজকে গোটা দেশ দেখলো মহাকুম্ভে অন্য শাহী স্নান। মহাকুম্ভ থেকে সরাসরি রয়েছেন অনির্বাণ ব্যানার্জি। অনির্বাণদা, এই যে অমিত শাহের মহাকুম্ভে গিয়ে স্নান করা, এর রাজনৈতিক তাৎপর্য কি? ঋষিকেশ, এই প্রশ্নে উত্তরে আমি যাব তার আগে একটা ছোট কথা জানিয়ে রাখা যাক যে আজকে কিন্তু মোটামুটি দুপুর থেকেই দেখা গেছিল, দুপুরের আগে থেকেই দেখা গেছিল যে প্রশাসনের একটা তোড়জোড় ভাব। আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেই দশাশ্বমেধ ঘাট, গঙ্গার কিনার, তার পাশ দিয়ে যে ব্রিজগুলো, বড় বড় ব্রিজগুলো রয়েছে, বড় বড় পিপে দিয়ে যে ব্রিজগুলো তৈরি করা হয়েছে, যাকে এখানে পিপা পুল বলা হয়, সেখানে মাত্র 13 নম্বর ব্রিজটি খোলা আছে আর এপাশের সমস্ত ব্রিজ বন্ধ করে দেওয়া হয়েছে। এবং এর কারণ আমরা জানতে চাইলে পুলিশ কিন্তু মুখে কুলু পেটেছিল, অর্থাৎ নিরাপত্তার কারণেই তারা কোনো রকম ভাবে কি হচ্ছে বা না হচ্ছে, কেন ব্রিজ বন্ধ করা হচ্ছে, এই বিষয়ে তারা কিছুই জানাতে চায়নি। কিন্তু তারপরে জানা গেল যে অমিত শাহ আসছেন, তিনি কুম্ভে স্নান সারছেন এবং তারপরে এখন আবার পরিস্থিতি আগেকার মতোই স্বাভাবিক। এবার আসি রাজনৈতিক তাৎপর্যের কথায়। আমরা জানি এই কুম্ভ মেলা, এই মহাকুম্ভ মেলা, একে যোগী প্রধানমন্ত্রিত্ব লড়াইয়ের জন্য অন্যতম হাতিয়ার করছেন বলে একটা কানাঘুষো উঠেছে এবং এটা আরো স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যখন অমিত শাহ সরাসরি বলেছেন যে মহাকুম্ভ
কারোর একার সাফল্য নয়। অর্থাৎ কোনোভাবেই অমিত শাহ পুরোটাই যোগীকে, এই মহাকুম্ভ মেলার কৃতিত্ব সাফল্য কোনোটাই এককভাবে যোগীকে ছেড়ে দিতে রাজি ছিলেন না। সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকে অমিত শাহের এই কুম্ভ স্নান অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমরা দেখলাম যে শাহী স্নানের আগেই ঘটে গেল শাহ স্নান। অমিত শাহ এলেন এবং পুরোহিতদেরকে নিয়ে তিনি তার স্নান সারলেন, পূজারীদের নিয়ে তিনি তার স্নান সারলেন। অর্থাৎ এর থেকে আমরা হয়তো এই বার্তা পেতে পারি যে অমিত শাহের যে আগের বক্তব্য, অর্থাৎ এই মহাকুম্ভের সাফল্য তিনি একা যোগীকে কখনোই ছেড়ে দেবেন না, এটা দলের দিকেই ঠেলে দেবার চেষ্টা করবেন, যার ফল দেখা দেবে আগামী দিনের নির্বাচনে। ঋষিকেশ। একদমই, অনেক ধন্যবাদ অনির্বাণ দা। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অনির্বাণ ব্যানার্জির সঙ্গে, একেবারে প্রয়াগরাজ থেকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি। মহাকুম্ভে শাহী স্নান অবশ্য 29শে জানুয়ারি, তবে আজকে শাহ স্নান করলেন অমিত শাহ, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি স্নান করলেন মহাকুম্ভে গিয়ে। এবং যে ছবি আমরা দেখাচ্ছি আপনাদেরকে, অমিত শাহ এর আগে বলেছিলেন যে এই মহাকুম্ভ মেলার কৃতিত্ব কোনো একজনের নয়। বারবার করে যোগী আদিত্যনাথ এই মহাকুম্ভ মেলার কৃতিত্ব তার বলে তিনি প্রচার করতে চাইছেন, এবং সেটাকে সামনে রেখে তিনি প্রধানমন্ত্রীর অন্যতম দাবিদার হয়ে উঠছেন বলে মনে করছিল রাজনৈতিক মহল। আর তার আঁচ পেয়েই কিন্তু অমিত শাহ আসরে নেমেছিলেন। তিনি বলেছিলেন যে মহাকুম্ভ মেলা কোনো একজনের কৃতিত্ব নয়, আর সেটা বলার পরে পরে দেখা গেল যে তিনি একেবারে জলে নেমে স্নানও করলেন। এসএফআই এর বিকাশ ভবন অভিযানে তুলকালাম, কেন্দ্রীয় রিপোর্টকে হাতিয়ার করে এসএফআই এর বিকাশ ভবন অভিযান। রাজ্যের 3000-এর বেশি স্কুল পড়ুয়া শূন্য। বিকল্প শিক্ষানীতি কি? শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে দাবিপত্র এসএফআই এর। শাকিল মুস্তাক রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। শাকিল, ঠিক কি ঘটলো এবং মূলত আর কি কি দাবি ছিল এসএফআই এর পক্ষ থেকে, কি কি দাবি রাখা হয়? তোমাকে জানিয়ে রাখবো, এসএফআই এর তরফ থেকে কিন্তু দুপুর 12টা নাগাদ বিকাশ ভবন অভিযান হবে, এমনটা কিন্তু আগে থেকে পূর্ব ঘোষিত ছিল। তারপরে তাদের বেশ কিছু কর্মী সমর্থক আসতে দেরি করায় সেই অভিযান কিন্তু দুপুর 2টো থেকে 2:30 নাগাদ শুরু হয়। এবং যখন বিধাননগর পুলিশের পক্ষ থেকে সকাল থেকেই বিকাশ ভবন জুড়ে যে আঁটোসাঁটো নিরাপত্তা রাখা হয়েছিল, পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড করা হয়েছিল, এবং এই এসএফআই এর তরফ কর্মী সমর্থকরা যখন মিছিল নিয়ে বিকাশ ভবনের সামনে পৌঁছায়, সেখানে গিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। পুলিশের ব্যারিকেড ভেঙে বিকাশ ভবনে ঢোকার চেষ্টা করে এসএফআই কর্মী সমর্থকরা। এতে বেশ কিছু পুলিশ কর্মী এবং মহিলা পুলিশ কর্মী কিন্তু আহত হয়েছে। তাদেরকে প্রাথমিক চিকিৎসার জন্য বিধাননগর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। এবং তারপরেই কিন্তু পুলিশ লাঠি উঠিয়ে তাড়া করে বেশ কয়েকজন কর্মী সমর্থকদের কিন্তু আটক করে একটি থানায় নিয়ে যাওয়া হয়। তারপরে তারা ছত্রভঙ্গ হয়ে ছোট ছোট দলে তারা কিন্তু করুণাময়ী ফিজিও কমপ্লেক্সের সামনে এবং ইন্দিরা যে ভবন, যে মোড় আছে, সেখানে কিন্তু জমায়েত করতে থাকে। এবারে পুলিশ ভাগ হয়ে সেটা কিন্তু তাদেরকে চেস করতে থাকে, তাদেরকে আটক করে ইতিমধ্যেই কিন্তু একটি থানায় নিয়ে যাওয়া হয়েছে। করুণাময়ীতেও একই ছবি, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়, ধস্তাধস্তি হয়ে কিন্তু তারা পুলিশের প্রিজন ভ্যানে তুলে তাদেরকে একটি থানায় রাখা হয়েছে ইতিমধ্যে। তারা যে দাবিপত্র দেবেন ঠিক করেছিলেন, সেটা কি তারা দিতে পেরেছেন শিক্ষামন্ত্রীর হাতে? তাদের যেটি দাবি ছিল যে ট্যাব কাণ্ডে যারা মূল অভিযুক্ত, দোষী যারা, যেসব শিক্ষক জড়িত আছে এই ট্যাব দুর্নীতি কাণ্ডে, তাদেরকে অবিলম্বে সাসপেন্ড করতে হবে এবং তাদেরকে গ্রেপ্তার করে যথাযথ শাস্তি দিতে হবে। এবং যে রাজ্যে স্কুল মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, সেই স্কুল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কিন্তু পরিকাঠামো উন্নত মানের করতে হবে। এবং যে কলেজের যে ছাত্র সংসদ নির্বাচন হয়, সেই নির্বাচন অবিলম্বে দিনক্ষণ ঘোষণা করতে হবে এবং সুষ্ঠু অবাধ নির্বাচন করতে হবে। এই একাধিক দাবি নিয়ে কিন্তু তাদের এই যে বিকাশ ভবন অভিযান, তারা কিন্তু যখন পুলিশের থেকে বারবার বলা হয় যে মাইকিং করে যে তারা একটি প্রতিনিধি দল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছে তারা যাক, তারা গিয়ে সেখানে ডেপুটেশন দেয়, তারা সেই কথায় কোনো কান না দিয়ে কিন্তু তারা পুলিশের ব্যারিকেড ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করে বিকাশ ভবনে। এবং তারপরে কিন্তু পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়ে পুলিশ ইতিমধ্যে বেশ কয়েকজনকে আটক করে থানায় নিয়ে গেছে। ধন্যবাদ শাকিল। কথা বলছিলাম প্রতিনিধি শাকিল মুস্তাকের সঙ্গে।
আরজিকর কাণ্ডে নির্যাতিতার বাবা মায়ের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য। পানিহাটির প্রাক্তন কাউন্সিলরের বারবার মৃত চিকিৎসকের পরিবারের নিশানার মুখে পড়ে অবশেষে মুখ খুললেন প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়। তাঁর দাবি, বাবা মাকে দিয়ে যেভাবে মিথ্যে কথা বলানো হচ্ছে তাতে তিনি আতঙ্কিত। কুৎসা অপপ্রচার বন্ধ করার অনুরোধ জানিয়েছেন প্রাক্তন কাউন্সিলর। সম্প্রতি আরজিকর ধর্ষণ খুনে আমৃত্যু কারাবাসের সাজা ঘোষণা করেছে শিয়ালদহ আদালত। অভিযুক্ত সঞ্জয় রায়ের সাজা ঘোষণা হয়েছে, তারপরেও বিতর্ক থামছে না। সাজাতে খুশি নয় শাসক বিরোধী দল থেকে নির্যাতিতার পরিবার। উঠছে একাধিক প্রশ্ন। তৃণমূল সহ বিরোধী দলগুলির তরজার মধ্যেই মুখ্যমন্ত্রীর অপসারণের দাবি জানিয়েছেন নির্যাতিতার পরিবার। বাবা মায়ের তরফে বারবার বিস্ফোরক অভিযোগ ওঠা এবার মুখ খুললেন পানিহাটির প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তথা প্রতিবেশী সঞ্জীব মুখোপাধ্যায়। তার দাবি, পরিবারকে দিয়ে যে ধরনের মিথ্যে কথা বলানো হচ্ছে তা ঠিক নয়। পাশাপাশি তার দাবি, সফট টার্গেট করা হচ্ছে তাকে। দেখুন, আমি তদন্তের স্বার্থে ভেবেছিলাম মুখ খুলব না। শুধু এই কথা নয়, এর আগে অনেক এসছে, সব দেখতে দেওয়া হয়নি, দ্রুত দাহ করে দেওয়া হয়েছে, আরও ভয়ঙ্কর আছে, রক্তগঙ্গা বইয়ে দেবো, এরকম নিয়ে একটা করা হয়েছিল। আমি তখনও বলেছিলাম সফট টার্গেট করা হয়েছে। কন্যা সম ছিল নির্যাতিতা। বিপদের সময় পরিবারকে বিভ্রান্ত করা হচ্ছে বলে দাবি করেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। যখন এরকম শুনেছি, বাচ্চাটা তো আমার মেয়ের সাথে একসাথেই বড় হয়েছে এবং ও এত ভালো স্টুডেন্ট, পড়াশোনা জানা, লেখার ছেলে, ব্যবহার ভালো, আমার খুব প্রিয় ছিল। আমি ওকে ডাক্তার বলেই ডাকতাম। কি যারা বলাচ্ছেন তাদেরকে চাই অনুরোধ করছি, আপনারা নিজেরা পাপ করছেন। একই হচ্ছে, ওই মা বাবাকে আপনারা বিভ্রান্ত করছেন, ওদের এই বিপদের সময় পাশে দাঁড়াচ্ছেন না। অবশেষে যাবতীয় অভিযোগ নিয়ে পাল্টা মুখ খুললেন পানিহাটির প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়। তার দাবি, আমি বিশ্বাসঘাতক নই, যাবতীয় প্রমাণ রয়েছে আমার কাছে। আরজিকরের ঘটনায় তার বিরুদ্ধে একাধিক প্রশ্ন তুলেছেন নির্যাতিতার পরিবার। অবশেষে আত্মপক্ষ সমর্থনে মুখ খুললেন কাউন্সিলর। জয়ন্ত মজুমদারের রিপোর্ট, কলকাতা টিভি। রাজনীতিতে পা রাখতে চলেছেন বিহারের মুখ্যমন্ত্রী, জনতা দল ইউনাইটেড সুপ্রিমো নীতিশ কুমারের পুত্র নিশান্ত কুমার। চলতি বছরের নভেম্বরে বিহার বিধানসভা নির্বাচন, সেই প্রেক্ষাপটে নীতিশ পুত্রের রাজনৈতিক ইনিংসের সূচনা নিয়ে শুরু হয়েছে জোরদার জল্পনা। নির্দল বিধায়কের বাড়িতে চড়াও হয়ে সশস্ত্র হামলা চালিয়ে গ্রেপ্তার বিজেপির প্রাক্তন বিধায়ক। বিজেপি শাসিত উত্তরাখণ্ডের রুরকির ঘটনা। রবিবার শাসক দলের নেতা ও তার প্রতিপক্ষের অনুগামীদের সংঘর্ষে এলোপাথারি গুলি চলে। পুলিশের উপস্থিতিতেই গুলি চলে। দুতরফে হামলার ভিডিও ভাইরাল হতেই প্রাক্তন বিধায়ককে গ্রেপ্তার করে পুলিশ। উত্তরাখণ্ডের খানপুরে নির্দল বিধায়ক উমেশ কুমার ও ওই কেন্দ্রের প্রাক্তন বিধায়ক বিজেপি নেতা কুনওয়ার প্রণব চ্যাম্পিয়নের মধ্যে রেষারেষি দীর্ঘদিনের। অতি সম্প্রতি স্থানীয় দুই পৌরসভায় প্রাক্তন বিজেপি বিধায়কের অনুগামীরা পরাজিত হওয়ার পর থেকেই দুই নেতার বিরোধ বাড়তে থাকে। সোশ্যাল মিডিয়ায় পরস্পরের বিরুদ্ধে আক্রমণ শানানোয় উত্তেজনা বৃদ্ধি পায়। রবিবার তারই পরিণতিতে বিধায়ক উমেশ কুমারের রুরকির বাসভবনে হামলা চালায় চ্যাম্পিয়নের দলবল। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলেও বস্তুত দর্শকের ভূমিকায় থাকে। কিছু পরেই পাল্টা নির্দল বিধায়কের অনুগামীরা তাড়া করে তাদের। প্রাক্তন বিজেপি বিধায়ক তার লাইসেন্সপ্রাপ্ত বন্দুক থেকে বেশ কয়েক রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। এই ঘটনার ভিডিও ভাইরাল হয়। দুতরফের মারামারিতে এলাকায় ত্রাসের সৃষ্টি হয়। দীর্ঘক্ষণ ধরে অবাধে চলে মারামারি। পরিস্থিতি নিয়ন্ত্রণে শেষ পর্যন্ত পুলিশ প্রাক্তন বিধায়কের বন্দুকের লাইসেন্স বাতিল করে ও তাকে গ্রেপ্তার করে দেরাদুন থানার পুলিশ। রাতে নির্দল বিধায়ক উমেশকেও আটক করা হয়। কলকাতা টিভি। এবার এক দেশ এক ভোটের পক্ষে জোরালো সওয়াল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর। নীতি পঙ্গুত্বের অবসান ঘটিয়ে সুশাসনের নতুন অধ্যায়ের সূচনা করবে এই ব্যবস্থা। দাবি রাষ্ট্রপতির, এক দেশ এক ভোট চালু হলে অর্থের অপচয় কমবে এবং সম্পদ বন্টনের ক্ষেত্রে সুরাহা মিলবে বলে জানালেন
দ্রৌপদী মুর্মু। এক দেশ এক ভোট নিয়ে বিতর্কের অন্ত নেই। কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে বিরোধীদের যুক্তি, এক দেশ এক ভোট যুক্তরাষ্ট্রীয় কাঠামো এবং সংবিধানে আঘাত আনতে পারে। বিধানসভা বা লোকসভা ভেঙে গেলে বা ত্রিশঙ্কু বিধানসভা তৈরি হলে কি হবে, সেই উত্তরও চেয়েছে বিরোধীরা। এই আবহে সব বিরোধিতা, আলোচনা, সমালোচনা, বিতর্ককে পিছনে রেখেই এক দেশ এক ভোটের পক্ষে জোরালো সওয়াল করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে এক দেশ এক ভোট নিয়ে একটি প্যানেল তৈরি করেছিল মোদী সরকার। সেই প্যানেলের দাবি ছিল, একই সঙ্গে সব ভোটের কথা ভেবেছিলেন সংবিধান প্রণেতারাও। এমনকি 1967 সাল পর্যন্ত 4টি লোকসভা ভোটের সঙ্গেই বিভিন্ন রাজ্যের বিধানসভা ভোট হয়েছিল, সে কথাও মনে করিয়েছিলেন কোবিন্দ। অর্থাৎ এক দেশ এক ভোটের ধারণা যে সংবিধান সম্মত তা স্পষ্ট করেছে মোদী সরকার। বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর মুখেও এক দেশ এক ভোটের প্রশংসা। देश में चुनाव को एक साथ संपन्न कराने के लिए संसद में पेश किया गया विधेयक एक और ऐसा प्रयास है जिसके द्वारा सुशासन को नई आयाम दिया जा सकते हैं। एक राष्ट्र एक चुनाव की व्यवस्था से शासन में निरंतरता को बढ़ावा मिल सकता है। সম্পদের অপচয় রোধ, আর্থিক বোঝা কমিয়ে উন্নত দেশ গড়বে এক দেশ এক ভোট, বার্তা দ্রৌপদী মুর্মুর। नीति निर्धारण से जुड़े निष्क्रियता समाप्त की जा सकती है। संसाधनों की अन्यत्र खर्च हो जाने की संभावना कम हो सकती है तथा वित्तीय बोझ को कम किया जा सकता है। इनके अलावा जनहित में अनेक अन्य लाभ भी हो सकते हैं। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুরে সুর মিলিয়েই এক দেশ এক ভোটের পক্ষে সওয়াল করলেন রাষ্ট্রপতি। তার কথায়, এই নিয়ম চালু হলে প্রশাসনের ধারাবাহিকতা বজায় থাকবে, নীতিপঙ্গুত্ব দূর হবে। কলকাতা টিভি। আবার একটা বিরতি নিয়ে ফিরবো, সঙ্গে থাকবেন। রাজ্য স্বাস্থ্য ক্ষেত্রে নয়া সংগঠনের নেতৃত্বে রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। সংগঠনে বিধায়ক সাংসদরাও প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের নামে নয়া সংগঠন, যার নেতৃত্বে মন্ত্রী শশী পাঁজা। এছাড়াও বিধায়ক সাংসদরাও এই সংগঠনে। প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের নামে এই নতুন সংগঠন, যার নেতৃত্বে রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। রাজ্য স্বাস্থ্যক্ষেত্রে নয়া সংগঠন। প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। দেবাশিস, এই নতুন সংগঠনের ঠিক কি ভূমিকা হবে, কি জানালেন মন্ত্রী শশী পাঁজা? দেখো, মন্ত্রী শশী পাঁজা যে নতুন যে সংগঠনটি হলো প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন, এবং এই সংগঠনের পতাকা তলায় যারা কাজ করবেন তাদের প্রত্যেককে আহ্বান জানিয়েছে এই সংগঠন রাজনীতি ভুলে সমস্ত ডাক্তার ফ্র্যাটার্নিটিকে নিয়ে তারা কাজ করবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সঙ্গে যারা সামিল আছেন, যারা সামিল হতে চান, তারা আসতে পারেন। দলমত নির্বিশেষে তারা কিন্তু এখানে কাজ করতে পারে। এই সংগঠন মূলত যে বিষয়গুলোর উপর জোর দিচ্ছে, যে হাসপাতালের মধ্যে একদিকে যেমন রোগীর পরিষেবা যেমন তা থাকছে মূল উদ্দেশ্য, পাশাপাশি তাদের 10টি লক্ষ্য নিয়ে তারা এই কাজ করছে। স্বাস্থ্য সংস্কারের দিকে অগ্রাধিকার ভূমিকা, এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরদর্শী নেতৃত্বে অনুপ্রাণিত হয়ে এই সংগঠন, এবং স্বাস্থ্যক্ষেত্রে সমন্বয় গড়ে তোলা, চিকিৎসক, নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীদের সঙ্গে সহযোগিতার মাধ্যমে, এবং পিএইচির এই সরকার এবং চিকিৎসা সম্প্রদায়ের মধ্যে দৃঢ় সমন্বয় গড়ে তোলার লক্ষ্য কাজ করবে। তাদের অসুবিধা সুবিধা এইসব সমাধান যেমন করা হবে, পাশাপাশি স্বাস্থ্য সেবা ব্যবস্থা নিরবিচ্ছিন্ন জায়গায় তারও ব্যবস্থা করা হবে। স্বাস্থ্য ব্যবস্থায় শৃঙ্খলা বজায় রাখা, যারা স্বাস্থ্য ব্যবস্থা বিশৃঙ্খলার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে সক্রিয় প্রতিরোধ গড়ে তুলবে এই প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন। চিকিৎসক সমাজ এবং রোগীদের স্বার্থ রক্ষা করা তাদের অন্যতম কাজ। চিকিৎসা পেশাজীবী দায়বদ্ধতা নিশ্চিত করা, ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীদের মধ্যে দায়বদ্ধতা প্রতিষ্ঠা করা, এবং পাশাপাশি স্বচ্ছতা এবং নৈতিকতা বজায় রেখে স্বাস্থ্য পরিষেবার মান উন্নত করার দিকে তাদের জোর থাকবে।
এছাড়াও থাকবে সরকারি স্বাস্থ্য পরিষেবাগুলো অব্যাহত রাখার অঙ্গীকার। যেমন বেশ কিছু ক্ষেত্রে তারা লক্ষ্য করছেন যে বিশেষত আরজিকর ঘটনার পরে দেখা গেছে বিভিন্ন জায়গায় স্বাস্থ্য রোগীরা পরিষেবা পাচ্ছে না, এই জিনিস তারা কিন্তু বরদাস্ত করবে না। এবং পাশাপাশি হাসপাতালে ডাক্তারদের উপরে বা স্বাস্থ্যকর্মীদের উপর আক্রমণ, সেটাও কিন্তু তারা দোষী থাকবে, দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা তারা কিন্তু নেওয়ার জন্য তারা সুপারিশ করবেন, তারা এবং কোনো জায়গায় রেফারেল বলা হচ্ছে, যদি সরকারের পক্ষ থেকে একটা নির্দিষ্ট নিয়ম করা হয়েছে, তারপরে যে কোনো জায়গায় যদি মনে হয় যে গাফিলতি হচ্ছে, সে বিষয়ে সেই সংগঠনের কাছে খবর আসবে, তাদের সংগঠনের যারা কমিটি যারা প্রতিনিধি থাকবে তারা যাবেন এবং সারা জেলা জুড়েই কিন্তু এই সংগঠন গড়ে তোলা হবে। এবং পাশাপাশি এই বিভিন্ন যারা এখনো পর্যন্ত যারা এই সংগঠনে যারা নাম দেখাতে চান, একটি মেল আইডি দেওয়া হয়েছে প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন@gmail.com, তারা আবেদন করতে পারেন। সেখানে দলমত নির্বিশেষে সবাই কাজ করবে। মূল উদ্দেশ্য হচ্ছে যে রাজ্যে রোগীদের কোনো অসুবিধা না করে এবং স্বাস্থ্য ব্যবস্থাকে আরো উন্নত মানের পরিষেবার জায়গায় পৌঁছে দেওয়া, এবং সেটা হিংসা এবং হাসপাতালগুলির সম্পত্তি ধ্বংসের বিরুদ্ধে ওঠার যে কঠোর অবস্থান নিচ্ছে কিন্তু এই নতুন যে অর্গানাইজেশন। এবং এর পাশাপাশি যে কারণে এই মূল সংগঠনটা গড়ে তোলার যে কারণ, তা হলো যে দেখা গেছে আরজি করে ঘটনার পরে যেভাবে মুখ্যমন্ত্রী সহ স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে রীতিমতো আন্দোলন নেমেছিল একদল ডাক্তার এবং বেশ কিছু রাজনৈতিক দলের কর্মীরা, সেখানে দাঁড়িয়ে তাদেরকে সেই প্রতিরোধ করতে পারেনি। এর আগে যে সংগঠন ছিল পিডিএ অর্থাৎ প্রোগ্রেসিভ ডক্টরস অ্যাসোসিয়েশন, তারা কিন্তু সেভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। যদিও সে কথা মুখে না বললেও এক প্রকরণতে এই অ্যাসোসিয়েশন নতুন গঠনের পিছনে কিন্তু এমনটাই উদ্দেশ্য রয়েছে এবং কারণগুলো রয়েছে, সেই কারণগুলোর জন্যই এই সংগঠন চলা। এবং পাশাপাশি তার দিন আবেদন, তার দাবি যে পিডিএ যারা সদস্য ছিল তারাও কিন্তু এর সঙ্গে সংযুক্ত হবেন, অর্থাৎ নতুন যে সংগঠন আছে প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন, তার সাথে সংগঠন হবে। ইতিমধ্যেই সেই সংগঠনের কিন্তু রেজিস্ট্রেশনের জন্য তারা পাঠিয়ে দিয়েছে। আর কয়েকদিনের মধ্যেই হয়তো এই টোটাল যে কমিটি আছে সেই কমিটির নাম প্রকাশ করা হবে, কারা কোন দায়িত্বে থাকবেন। ইতিমধ্যেই সভানেত্রী হিসাবে ডক্টর শশী পাজার নাম যেমন উঠে আসতে দেওয়া হয়েছে, পাশাপাশি বহু সাংসদ বিধায়করা আছেন যে যারা ডাক্তার, তারাও আসবেন। এবং আগামী মানে পরবর্তীকালে একটি কোর কমিটি করা হবে, যেক্ষেত্রে কিন্তু কেবলমাত্র ডাক্তার ফ্যাটার্নিটি নয়, এর সঙ্গে আয়া যারা রয়েছেন, নার্স যারা রয়েছেন, নার্সিং তারাও এই সংগঠনের ছাতার তলায় আসতে পারবে। ধন্যবাদ দেবাশিস। সমস্ত জায়গায় মধ্যে আসবে। জগনমোহন রেড্ডির বিরুদ্ধে চলছে দুর্নীতির মামলা। জগনমোহন রেড্ডির বিরুদ্ধে দুর্নীতির মামলা চলছে। ওই মামলা বাইরের রাজ্যে সরানোর আবেদন খারিজ হয়ে গিয়েছে। আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট। অন্ধ্রপ্রদেশের ডেপুটি স্পিকার ওই আবেদন করেছিলেন। জগনমোহন রেড্ডির বিরুদ্ধে চলছে দুর্নীতির মামলা এবং সেই মামলা অন্য রাজ্যে সরানোর আবেদন খারিজ হয়ে গিয়েছে। অন্ধ্রপ্রদেশের ডেপুটি স্পিকার ওই আবেদন করেছিলেন যে সেই মামলা অন্য রাজ্যে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু সুপ্রিম কোর্ট সেটা খারিজ করে দিয়েছেন বলে জানা যাচ্ছে। পল্লব চট্টোপাধ্যায় রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। পল্লবদা, যেটা জানতে চাইবো যে এই মামলা অন্য রাজ্যে সরানোর আবেদনই বা কেন হয়েছিল, আর এই যে সুপ্রিম কোর্ট খারিজ করে দেওয়ার কারণ হিসেবে কি জানালো, কি কারণে সুপ্রিম কোর্ট খারিজ করে দিল এই মামলা? দেখো, বিষয়টা হচ্ছে এই রাজু যার মামলা এটি, তিনি একসময় এই রেড্ডির দলেই ছিলেন। পরে কিন্তু তিনি রেড্ডির দল ত্যাগ করে তেলুগু দেশম পার্টিতে যোগ দেন এবং তারপরে কিন্তু রেড্ডির বিরুদ্ধে তিনি কিন্তু আর্থিক দুর্নীতির অভিযোগটা আনেন। সেই মামলা হায়দ্রাবাদের একটি আদালতে এখন আছে বিচারাধীন। এই রাজুর অভিযোগ যে রেড্ডির প্রভাবে সেই মামলার শুনানি কিন্তু দিনের পর দিন, বছরের পর বছর ধরে বকেয়া থেকে যাচ্ছে, কিন্তু ফয়সালাটা হচ্ছে না। ধন্যবাদ। চারটে চারদিক আজ এই পর্যন্তই। আপনি দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7।